Motorola H50 Fusion এই ডিভাইসটা গত 2-4 মাস আগেই মার্কেট কাঁপাচ্ছিল, কিন্তু এটার প্রাইস ছিল অনেকটাই বেশি, অলমোস্ট 50,000 টাকা। বাট এটার প্রাইস কমে এখন কিন্তু 40,000 টাকা হয়ে গেছে এবং 40,000 টাকা প্রাইস রেঞ্জে এই ডিভাইসটা যা যা ফিচার অফার করতেছে, যে স্পেক অফার করতেছে, আমার মনে হয় না যে অন্য কোনো ফোন কোম্পানি আপনাকে এটা দিতে পারবে। কারণ এর ব্যাক সাইডে 3টা ক্যামেরা থাকতেছে, যেটার মেইন লেন্স 50 মেগাপিক্সেলের, এর পাশাপাশি একটা 3x এর টেলিফোটো লেন্স থাকছে, একটা আলট্রাওয়াইড লেন্স থাকতেছে। তারপর দেখেন সামনের দিকে এটা কত সুন্দর একটা কার্ভ ডিসপ্লে, যে ডিসপ্লেটাতে 1 বিলিয়নের কালার সাপোর্ট রয়েছে। তাছাড়াও এটাতে আরো অনেক কিছুই রয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে কথা বলবো। তার পাশাপাশি এটাকে কয়েকদিন ব্যবহার করে দেখলাম যে এটার মধ্যে কিছু প্রবলেমও খুঁজে পেয়েছি, সেগুলো নিয়েও আজকের ভিডিওতে কথা হবে। আপনি যদি মটোরোলার এই ডিভাইসটি কিনতে চান অথবা আপনার পছন্দের যে কোনো ফোন কিনতে চান, তাহলে আপনি চলে যেতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। কারণ এমকে মোবাইল পয়েন্টে আপনি এই ধরনের অথেন্টিক ডিভাইসগুলো পেয়ে যাবেন। তারা কিন্তু পাশাপাশি ইউজড ফোনও সেল করে থাকে। বসুন্ধরা সিটিতে কিন্তু তাদের ফিজিক্যাল শপ রয়েছে। তাছাড়া আপনি যদি অনলাইনে কিনতে চান সেটাও করতে পারবেন। এমকে মোবাইল পয়েন্টের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। বর্তমান সময়ে অন্যান্য ফোন কোম্পানি যেই জায়গায় ফোনের বক্সগুলোকে জিম করে একদমই স্লিম করে ফেলতেছে, সেই জায়গায় মটোরোলা ভিন্ন রাস্তায় হাঁটতেছে। এইটাই আমার কাছে মটোরোলার সবথেকে পজিটিভ বিষয় মনে হয়। না, মটোরোলার এরকম সাদামাটা বক্স না, হ্যাঁ এটা একটা ভালো ব্যাপার যে খুবই সাদামাটা বক্স বানাচ্ছে। তার থেকে বড় বিষয় হচ্ছে এই বক্সের মধ্যেই তারা এই ফোনটার সাথে 125 ওয়াটের একটা চার্জার দিতেছে। যে চার্জারটাও যদি আপনি মার্কেট থেকে কিনতে যান আপনাকে 5,000 টাকা কিংবা 4,000 টাকা গুণা লাগবে। তারপরেও দেখা যায় যে মার্কেটে অথেন্টিক চার্জার পাওয়া যায় না, ফেক চার্জারে ভরপুর। তো সেই টেনশনটাও কিন্তু আপনাকে নিতে হচ্ছে না। এখানেই কিন্তু এর বক্স কন্টেন্ট শেষ না। এর বক্সের মধ্যে আপনি একটা কেস পেয়ে যাচ্ছেন, যেটা হার্ড কেস অবশ্যই, এবং এটার মধ্যে একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। না, এটা গেরিলা প্রোটেক্টর না, জাস্ট একটা পলি রয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি যদি এই ফোনটার বটমের দিকে তাকান তাহলে একটা সিম ট্রে দেখতে পাবেন, যেখানে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন। তার পাশে একটা মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট থাকছে। তার পাশেই থাকছে স্পিকারটা, এবং এই স্পিকারের সাউন্ডটাও আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে। স্পিকারের বেসটাও খুবই ভালো ছিল, যেটা আমরা 40,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনগুলোতে আমরা দেখে থাকি না। বাই দ্য ওয়ে, এটা বলে রাখা ভালো যে এটার বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখন আপনি 40,000 টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন, মানে 40-39 এরকম প্রাইস রেঞ্জে কিন্তু আপ ডাউন করে থাকে। যার জন্য আপনি আপডেট প্রাইসটা জানার জন্য কিন্তু এমকে মোবাইল পয়েন্টে নক করতে পারেন। আপনি যদি এর টপ সাইডে তাকান তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু ডলবি অ্যাটমস লেখা রয়েছে, তার মানে এর সাউন্ডটা আসলে স্পেশাল, এবং একটা সেকেন্ডারি মাইক্রোফোন পাচ্ছেন। আর যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাচ্ছেন। আর এই জায়গায় মটোরোলার প্রত্যেকটা ফোনে আমি এটা লক্ষ্য করি যে জায়গায় আরেকটা সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া হয়, যেটার কারণে হয়তোবা তারা কলিং এর সময় একটু বেটার সাপোর্ট দিতে পারে, আমি শিওর না। এবং এটা দিয়ে আউটডোরে কথা বলে দেখেছি, কথা একদমই ক্লিয়ার ছিল, কথা নিয়ে কোনো ঝামেলা নাই। বাট এই মাইক্রোফোনটা কি কাজ করে আমি জানি না, কারণ ম্যাক্সিমাম টাইম তো আমরা ফোন এভাবেই ধরি, তো এই মাইক্রোফোনটা অফ হয়ে থাকারই চান্স বেশি। আর এর ব্যাক সাইডে যদি তাকান তাহলে বর্তমান সময় মটোরোলার প্রত্যেকটা ফোনই কিন্তু এরকম ভিগান লেদার দেওয়া হয়ে থাকে, মানে আর্টিফিশিয়াল একটা লেদার, যেইটা পার্সোনালি আমার কাছে খুবই খুবই বিরক্তিকর। কারণ এই ফোনটা কেনার পরে আপনাকে মনে হবে যে আপনি মানে হাত সাবান দিয়ে ধুয়ে এসে তারপর আপনি এই ফোনটাকে ইউজ করেন। আপনার হাতে যদি একটু পরিমাণ ময়লা থাকে এই ফোনটা আপনার হাতকে একদমই ক্লিন করে ফেলবে, মানে এটা একদমই লাইট বয় হ্যান্ড ওয়াশের মতো কাজ করে, যে আপনার হাত থেকে ময়লাও নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এই ফোনটা ইউজ করার আগে আপনাকে অবশ্যই এটাকে জামা কাপড় পরায় নিতে হবে, মানে এটাকে প্যাকেটের ভিতরে রাখতে হবে। তো এই বিষয়গুলো আমার ভালো লাগে না। যদি ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক দেওয়া হতো তাহলেও আরো বেশি ভালো হতো। অনেকেই হয়তো বা এই লেদার পছন্দ করে থাকবেন, এটা এক একজনের পার্সোনাল প্রিফারেন্স হতে পারে। আর এর সামনের দিকের এই কার্ভ ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সন দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেটার কোনো ধরনের ইনফো আমি খুঁজে পাই নাই। যার কারণে এটা যদি আপনি কিনেন তাহলে অবশ্যই এটাতে একটা ভালো প্রোটেক্টর ইউজ করবেন, যাতে করে আপনার ফোনের ডিসপ্লেটা হারিয়ে না যায়, মানে ভেঙে না যায় আর কি। এখানে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চের একটা POLED ডিসপ্লে, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটাতে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। হ্যাঁ, আপনি যখন এই ডিসপ্লেটা ইউজ করবেন মাখনের মতো লাগে। আমি এর আগে সত্যি বলতে এত স্মুথ ডিসপ্লে ইউজ করি নাই। এটা আপনি দেখবেন যে বাই ডিফল্ট কিন্তু 60 হার্জে অন করা থাকে। আপনি সেটিংসে গিয়ে এটাকে 120 হার্জ অথবা 144 হার্জ কিন্তু সিলেক্ট করতে পারবেন। যদি আপনি 144 হার্জ সিলেক্ট করে দেন তাহলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন, কিন্তু যে স্মুথনেসটা পাবেন সেটা আপনি অন্য কোনো ডিভাইসে পাবেন কিনা আমি শিওর না। আমি ইউজ করে দেখলাম যে প্রত্যেকটা ট্রানজাকশনই খুবই স্মুথ ফিল হচ্ছিল। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 2000 নিটস। চিন্তা করতে পারেন যে 2000 নিটস ডিসপ্লে আপনি 40,000 টাকার ফোনের মধ্যে পাচ্ছেন, যদিও কিনা মার্কেটে এখন 6000 নিট পর্যন্ত চলে আসছে। তো এইগুলোর সাথে আসলে এটা এতটাও কম্পিট করতে পারে না, বাট ওইগুলো আমার কাছে ম্যাক্সিমাম টাইমই নাম্বার গেমই মনে হয়। এটাকে যদি আপনি ডিরেক্ট সানলাইট ইউজ করেন, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এফোনটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কার্ভ হওয়ার ফলে এটাকে হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল হয়, মানে আপনি ইজিলি এটাকে হাতে রাখতে পারবেন। বর্তমান সময়ের ফোনগুলো যে জায়গায় সবগুলো বক্সই হয়ে গেছে, সেই জায়গায় এই ধরনের কার্ভ ডিভাইসগুলো আমার কাছে হাতে নিতে খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে একদমই ভুলে গেলাম, এর যে ফ্রেমটা থাকছে সেটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাতে নিতেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণেরই প্রিমিয়াম ফিল হচ্ছিল। আর এই ফোনটাতে ইঞ্জিন হিসেবে থাকছে, মানে এসওসি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন জেন 3 যে চিপটা রয়েছে 4 nm আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল সেইটা।
এটার পারফরমেন্স 40,000 টাকা প্রাইস রেঞ্জের কথা চিন্তা করতে গেলে আমার কাছে ভালোই মনে হয়েছে, একদমই খারাপ না। এটা দিয়ে যদি আপনি হেভি গেমিংও করতে চান, আপনি অনায়াসেই গেমিং করতে পারবেন। এটা দিয়ে আমি পাবজি খেলেও দেখেছি যে আপনি যদি 2-4টা ম্যাচ একসাথেও খেলে ফেলেন, তারপরেও এটার পারফরমেন্স নিয়ে আপনি কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, কারণ আপনি এটার ওভারহিটও খুব বেশি একটা দেখবেন না। কিন্তু আমি এখনো শিওর না যারা এই ফোনটাকে আরও 2 মাস আগে রিভিউ করছে, আপনি তাদের রিভিউটাও হয়তো আপনি দেখতে পারেন যে তারা হিট নিয়ে কি কথা বলতেছে, কারণ আমি হিটিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে এক্সাক্ট কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ এটা আমার কাছে খুব একটা গরম হচ্ছিল না, যেহেতু এখন শীতকালে ব্যবহার করতেছি। তো এটার পারফরমেন্স নিয়ে আমি কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন করবো না। এটা যে পারফরমেন্স দিচ্ছে আপনি রেগুলার লাইফে ইউজ করেন কিংবা আপনি গেমিং করেন, সব জায়গায় আপনাকে সন্তুষ্ট করবে। কিন্তু যদি আপনি এই 40,000 টাকার ফোন কিনে চিন্তা করেন যে আপনি এক্সট্রিম লেভেলের গেমিং করবেন, আপনাকে গেমিংয়ে একদম টপ নচ পারফরমেন্স দিতে হবে, তাহলে ভাই আমি আপনাকে এটা সাজেস্ট করবো না, কারণ এটা গেমিংয়ে আপনাকে এত বেশি সাপোর্ট দিবে না। আর এই সময়ের ফোনগুলো পারফরমেন্স সেন্ট্রিকই হয়ে থাকে মেনলি, কারণ পারফরমেন্স নিয়ে 40,000 কিংবা 50,000 টাকার একটা ফোন কিনলে পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা প্যারা খেতে হয় না। যদি কিনা শুধুমাত্র আপনি স্যামসাংয়ের এক্সিনোসওয়ালা কোনো একটা স্যামসাংয়ের ডিভাইস কিনে ফেলেন, তাহলেই আপনি পারফরমেন্স নিয়ে প্যারা খাওয়ার চান্স অনেক বেশি। মোটরোলা S50 Pro এই ফোনটার অন্যতম একটা স্পেশাল দিক হচ্ছে এটার ক্যামেরা। হ্যাঁ, এটার মেইন লেন্স হিসেবে থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.4, ঠিকই শুনছেন, f1.4, এবং এতে যে টেলিফোটো লেন্সটা ইউজ করা হয়েছে সেটা 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম করতে পারে, এবং এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। তার পাশে একটা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকতেছে, যেটার ছবিগুলো ছিল এভারেজ মানের, কারণ এটার আলট্রাওয়াইড দিয়ে আপনি এত ভালো ছবি পাবেন না, ডিটেল খুবই কম ছিল, শার্পনেসও মোটামুটি ছিল। তো সেই জায়গায় এর আলট্রাওয়াইড নিয়ে আমি বলবো যে এত বেশি আশা রাখার দরকার নাই, কারণ আমরা যে জায়গায় এখনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থেকে আলট্রাওয়াইডে এত ভালো রেজাল্ট পাই না, তো এইগুলো নিয়ে আমরা এত বেশি না ভেবে আমরা এর মেইন লেন্স নিয়ে কথা বলি। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল, ছবি নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। আপনি যদি ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে ছবিগুলো অনেক বেশি কালারফুল ছিল, অনেক বেশি ভাইব্রেন্ট ছিল। আমরা নর্মালি দেখি যে স্যামসাংয়ের ফোনগুলো কিন্তু এখন প্রচুর ভাইব্রেন্ট ছবি দিয়ে থাকে, অনেক বেশি ভিভিড কালার থাকে, মানে একদমই মানে সবকিছু সবুজ করে দেয় সবুজ দেখলেই। তো এটার মধ্যে কিন্তু এরকম একটা ইয়া ছিল। আমার কাছে এর কালারটা পার্সোনালি খুব একটা ভালো লাগে না, অনেক বেশি প্রসেস করতেছিল এই ছবিগুলা। তারপর আরেকটা বিষয় নিয়ে আপনি অনেক বেশি বিরক্ত হবেন, সেটা হচ্ছে এটা শাটার বাটনে ক্লিক করতে, মানে ছবি তোলার পরে যে সময়টা নিয়ে প্রসেস করে সেই টাইমটা অনেক বেশি ছিল। আমরা যখন পিক্সেলের আগের ফোনগুলো ইউজ করতাম সেগুলোতে অনেক লং টাইম নিয়ে প্রসেস করতো, ঠিক এটার মধ্যে এই কাজটাই করা হয়, যদিও কিনা পিক্সেল আগে থেকে অনেকটাই ফাস্ট হয়েছে এখন। তাছাড়া এর মেইন লেন্সের পোর্ট্রেট ছবিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু এটাতে একটা 3x অপটিক্যাল জুম করা যায় এরকম একটা টেলিফোটো লেন্স রয়েছে, তো সেইটা রেখে আপনি মেইন লেন্স দিয়ে মনে হয় না যে পোর্ট্রেট তুলবেন, কারণ 3xটা আমার কাছে সবসময় 1x থেকে পোর্ট্রেটের ক্ষেত্রে বেটার মনে হয়। যদিও কিনা এর মেইন লেন্সের ছবিগুলো অনেক সুন্দর ছিল, আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার কাছে বেটার মনে হয়। আর এর ক্যামেরাতে আরেকটা ভালো ব্যাপার যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে লেন্স সুইচিং, কারণ একটা লেন্স থেকে আরেকটা লেন্সে যখন শিফট করে তখন আমার কাছে এটা একটু স্মুথ মনে হচ্ছিল। অন্যান্য ডিভাইসগুলো এই প্রাইস রেঞ্জে আমি যেগুলো ইউজ করছি সেগুলো একটু লেগে ছিল কিংবা অনেকটাই ডিলে ছিল, সেই জায়গায় আমি দেখলাম যে এটা মোটামুটি ভালোই ফাস্ট সুইচ করতে পারতেছিল। তার উপরে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে যে, হ্যাঁ সবকিছু স্পেশাল বলতেছি, এইটার যে ভিডিওটা মানে 4K 30 fps এর ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি প্রত্যেকটা লেন্সে সুইচ করতে পারবেন, মানে ভিডিও আপনাকে অফ করতে হবে না। আর এইটার প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি এর আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে হতাশ হলেও এর সেলফি ক্যামেরাতে আসলে আপনি খুশি হতে বাধ্য হবেন, কারণ এর সেলফি ক্যামেরাতে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটার ছবিগুলো অসাধারণ ছিল, ডিটেল থেকে শুরু করে শার্পনেস সবকিছুই ছিল একদমই টপ নচ লেভেলের। আপনি যদি এর সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট নেন সেগুলোর এজ ডিটেক্ট থেকে শুরু করে শার্পনেস অনেক বেশি ভালো ছিল, কিন্তু এটা দেখলাম যে লো লাইটে যদি আমি ছবি তুলতে যাই তাহলে অনেক বেশি ব্রাইট করে দিচ্ছিল, যেটা আমার একদমই পছন্দ না। আপনি ন্যাচারাল রাখেন, তো সেই জায়গায় এটা দেখা যায় যে অনেক বেশি ব্রাইট করে দেয় কিংবা মানে কালো মানুষজনকেও সুন্দর করে দেয়। তো সেই বিষয়গুলো এটার মধ্যে দেখে থাকি, এবং এটাই মানুষজন চায় যে কেউ চায় না যে কারো ছবি খারাপ আসুক, সবাই চায় যে সবাইকে সুন্দর দেখাক। তো সেই জায়গায় আমার মনে হয় যে সেলফি ক্যামেরা নিয়ে সবাই সন্তুষ্ট থাকবেন। এটার ক্যামেরাতে আমার যে ব্যাপারটা একদমই ভালো লাগে না সেটা হচ্ছে এটার ক্যামেরার ইউআইটা খুবই ল্যাগি ছিল, মানে এটা দেখা যায় লেন্স সুইচিং এর সময় অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, লেন্স সুইচিংটা মানে স্মুথ ছিল, কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে ফেলে, কিংবা আপনি দেখবেন যে এর ইউআইটা অনেকটা হিজিবিজি। কিন্তু এর ইউআই যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো ফোকাল লেন্থের অপশন, যেটা একটা ভালো ব্যাপার, কিন্তু আমার কাছে এর ইউআইটা পার্সোনালি খুব একটা ভালো মনে হয় না, এবং ইউআইটা খুব বেশি একটা স্মুথও না। এটার ইউআইতে মোটামুটি ভালো পরিমাণেরই ল্যাগ দেখেছি। এটা ডিসপ্লের নিচের দিকে দেখতে পারবেন একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটাও ভালো পরিমাণের ফাস্ট ছিল, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এতটাই নিচে যে বারবার হাত অনেকটাই নিচে নেওয়া লাগতেছিল। আমার মনে হয় যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু উপরে হতে পারতো, তাহলে এটা ইজিলি রিচ করা যেত। এটা মোটামুটি ভালো পরিমাণের ফাস্ট ছিল, বাট আমরা এই প্রাইস রেঞ্জে কখনো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চাবো না, তাহলে হয়তো মোটরোলা মাইরও দিতে পারে। এখন আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখাবো। হ্যাঁ, মোটরোলার ভিতরে আমি আইফোন ঢুকাই দিছি, মানে ভাবার কিছু নাই। দেখেন যে মোটরোলার ফোন, এই যে আইফোন। এখন যদি আমি রাখি, এই যে দেখেন যে এটা চার্জিং কিন্তু শুরু হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে মোটরোলার ফোন, এটাতে কিন্তু কোনো চার্জার নাই। এই যে যদি দেখেন, এই যে দেখেন যে চার্জিং কিন্তু শুরু হয়ে গেছে।
আমি ক্লোজলি দেখাচ্ছি। তো বুঝতেই পারতেছেন এটার মধ্যে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে। এটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। চিন্তা করতে পারেন 50 ওয়াট, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। আর এটার মধ্যে রিভার্স ওয়্যারলেস চার্জিং পাবেন 10 ওয়াট। মানে আপনার কাছে এরকম একটা আইফোন থাকলে, মানে আইফোনের এই বেস ভেরিয়েন্টগুলোর চার্জ খুবই বাজে দেয়, আর বাংলাদেশে বেশিরভাগ মানুষই হচ্ছে এগুলো ইউজড কিনে থাকে, তো ব্যাটারির অবস্থা খুবই খারাপ থাকে। কিন্তু আপনার কাছে যদি H50 প্রোটা থাকে তাহলে কোনো চিন্তা নাই, জাস্ট এইভাবে লাগাই দিবেন আর দেখবেন যে ধুমায় চার্জ হইতেছে, এই যে চার্জ শুরু হয়ে গেছে। তো এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এটার মধ্যে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 mAh একটা ব্যাটারি, যেটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো ছিল, আপনাকে অনায়াসেই কিন্তু একদিন পার করে দিবে। আর আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে শুরুতেই বললাম যে এটার বক্সের মধ্যে 125 ওয়াটের একটা চার্জার থাকতেছে, যেটা আমার মনে হয় যে 0% থেকে 100% করতে 30 মিনিটের মতো সময় নেবে। আমি এক্স্যাক্টলি টাইমটা দেখি নাই, বাট খুবই ফাস্ট চার্জ হচ্ছিল। যেহেতু ফাস্ট চার্জ হচ্ছে, আপনি চাইলে কিন্তু আরেকটা ফোনকেও চার্জ করতে পারবেন এটার মধ্যে রেখে। এখন যদি আপনি আমাকে বলেন যে 40,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি একটা ফোন নেবেন, তাহলে আপনাকে কোন ফোনটা নেওয়া উচিত, আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে এই Motorola H50 Pro যে ফোনটা রয়েছে সেটা নিতে পারেন। আপনি পারফরমেন্স সেকশনেও ভালো একটা সাপোর্ট পাবেন, ক্যামেরাতেও ভালো পাবেন, ডিসপ্লেতেও ভালো পাবেন। আর আপনি যদি Motorola UI এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের মতোই লাগে। Motorola জাস্ট একটু কাস্টমাইজ করছে, যে জায়গায় অন্যান্য ফোনগুলো এখন সফটওয়্যার নিয়ে প্রচুর ঝামেলায় আছে, সেই জায়গায় Motorola এদিকে কিন্তু অনেক সেফ। তো আজকের এই ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি, লং হয়ে গেছে ভিডিওটা অনেক বেশি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।